তো অর্পিতাদি, গ্রিক গড জর্জ বেকার কিভাবে পরিচয়, কিভাবে প্রেমে পড়লেন, কিভাবে এত বছরের, হালকা করে প্লিজ। প্রেমে আমি পড়িনি প্রথম। আমি দেখলাম দ্যাট অন্তত ফিল্ম লাইনের মধ্যে অনেক পলিটিক্স হয়। এটাই অনেকে হাসবে, কিন্তু রাজনীতি বেশি হয় ফিল্ম লাইনে। আমি সবাইকে বিশ্বাস করি না। আমি না কোনো কথা কেউ যদি আমাকে বলে, এই জন্য আমাকে বকেও, কেউ কথা যদি কোনো কিছু বলে না, আগেই বলে দিই কি না, আমাকে বলে কি তোমার না লগ্নের জন্ম। ভালোবাসা সবাই চায়, সবাই চেষ্টা করে, কারোর কপালে থাকে, কারোর কপালে থাকে না। তার মানে তুমি কি মরে গেছো? না না, তাহলে আমি জীবিত আছি only because of you। আমার প্রচন্ড ভূতের ভয়। ও তো ওর মায়ের কাছে কালো, লাল হয়ে যেত, একদম পুরো দুটো লাল হয়ে যেত। ও গিয়ে একটা দেয়ালে এরকম করে নিজের ওপরে উঠে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারলো, হয়তো কিছুই নিয়ে না। জর্জিদার রাগী খুব, প্রচন্ড রাগ। আমি ধরো যাত্রা করতে গেছি, যাত্রাতে আমি ধরো 80টা শো করেছি, 80 দিনই পড়ে গেছি। ওই রস্তম থেকে এরকম নামবার সময় ডেলি এরকম স্যার করে পড়ে যেতাম, দুটো পা একদম কাল শিরে ভর্তি হয়ে যেত, জানো। প্রত্যেক দিন আমি পড়তাম, আমি পড়া অভ্যেস আমার, আমি ভীষণ পড়ে যাই, যার জন্য প্রেমে পড়ে যায়। নমস্কার, আমি স্বরূপ দত্ত আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা। টলিউড ফোকাস কলকাতার নতুন সেগমেন্ট জোড়ি নাম্বার 1। জোড়ি নাম্বার 1-এর প্রথম এপিসোডে আপনারা দেখতে পাবেন যাদের, তার আগে একটা লাইন বলে নিই। তা হলো, বাংলা ছবিতে এমন স্ক্রিনে দেখা গিয়েছে, উত্তম কুমার গান গাইছেন, এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, 5 হাতের শাড়ি হব, ঝুলবো তোমার কোমরে। তো সেটা সাবিত্রী চ্যাটার্জির জন্য গাইছেন, বড় রোম্যান্টিক, তাই না? ছবিতে পর্দায় নায়ক নায়িকার জন্য এরকম রোম্যান্টিক গান গাইছেন, এটা স্বাভাবিক আজকের ডেটেও, 2024। আজ থেকে 49-50 বছর আগে বাংলা সিনেমাতে এমন দৃশ্য দেখা গিয়েছে, একটি বিছানা, তাতে কালো প্যান্ট পরে খালি গায়ে হিরো আতশোয়া হয়ে শুয়ে আছেন। রাখি গুলজারের মতো অভিনেত্রী, তিনি গান গাইছেন, আর গানের কথাগুলো এরকম: ও নাগর, মাছি হয়ে গালে চুমু দেব, সুতো হয়ে কোমরে দুলব। এরকম সুদর্শন নায়ক বাংলা ছবিতে কতজন এসছে তা নিয়ে সত্যি তর্ক হতে পারে। আর তিনি শুধু পর্দার নায়ক নয়, তিনি বাস্তবেও তো মেম্বার অফ পার্লামেন্ট। কজন হন আমাদের দেশটাতে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে কাজ করেছেন? তার জীবনের অনেক গল্প। আর এই অনুষ্ঠানটার নাম জোড়ি নাম্বার 1। অতএব তার ঘরণী, তিনিও আপনাদের বড্ড পরিচিত, আমাদের বড্ড পরিচিত, ভালোবাসার। তারও অভিনয় জীবনের অনেক গল্প। আজ আমাদের প্রথম অতিথি জর্জ বেকার এবং অর্পিতা বেকার। নমস্কার দিদি। নমস্কার জর্জ বেকার। এইরকম একটা সিনের সঙ্গে জড়িয়েছিলেন যা সত্যিই 50 বছর পর এখনকার হিরোদের নিয়েও ডিরেক্টররা বোধহয় ভাবতে পারবেন না। কোনো স্মৃতি আছে ওই সিনটার সম্পর্কে? বলতে একটু খারাপ লাগে, বোধহয় আমি ঠিক মানুষের মন পর্যন্ত পৌঁছে যেতে পারিনি, কিন্তু ওনারা somehow or the other একটু ভয় পায়, ভয় পেত আমাকে কাজে নিতে। পাবলিক সাহেবের নাম, পাবলিক কি নেবে না, এভাবে মানে ম্যাক্সিমাম আমি বলি, খুব স্পষ্ট কথা, সে নামগুলো বলবো না, অনেক আর্টিস্ট যখন ওনারা শুনতেন যে অমুক আছে ছবিতে, ও বাবা ওকে নিচ্ছ কিসের জন্য? ওর তো বাঙালি নয়, ও বাংলা জানে না, ও বলতে পারে না। হ্যাঁ, আই অ্যাডমিট, বাংলা অ্যাজ এ ভাষা আমি কোনোদিন শিখিনি, শুনে আমি শিখেছি, বাস এইটি। আর ডায়ালগসগুলো যখন দিত বাংলাতে বলতাম, আর স্বাভাবিক, একদম স্বাভাবিক এটাই যে একটা টান থাকবে,
অনেক বাঙালিদের মধ্যে টান আছে। আমি বলি যে বাঙালিগুলো বাইরে থাকেন, বাইরে জন্ম নিয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে যে জন্ম নিয়েছে, যারা আসামে জন্ম নিয়েছে, পাশে পাশে মানে রাজ্যে, ওনারা যখন এসে বাংলা বলেন ওনাদের কথার মধ্যে টান আছে। তো আমার কথার মধ্যে টান থাকাটা স্বাভাবিক। এই টানটা নিয়ে ওই আর্টিস্টরা সেইভাবে আমাকে খুব সাহায্য করলো এই বিশ্রাম নিতে। তো সেইভাবে সেই স্ট্রাগলের মধ্যে সেই ছিল আমার স্ট্রাগল ছিল ওইটি। অথচ যদি বেকারের বদলে যদি দাস বা বন্দ্যোপাধ্যায় বা সেরকম কিছু একটা যদি হতো পদবী, তখন এই ফিল্ম লাইনে ওদের কোনো অসুবিধে হতো না, বলার সুযোগই পেত না। ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেকগুলো বাঙালি আছে যারা মুম্বাইতে কাজ করছে, হিন্দি ওরা বলে, বাংলা টান আসে, ভালো লাগুক না লাগুক আমি বলছি এটি বাংলা টান আসে। তবে হিন্দি সিনেমা জগতে 2-4 জনের সাথে কথা হয়েছে, মানে পিপল দ্যাট ম্যাটার, ওনারাও বলেছেন যে একটু টান আছে, ভালো অভিনেতা ওদের, মানে প্রচন্ড ভালো অভিনয় করেন, কিন্তু ওদের মিঠুনের নাম নেই এর মধ্যে। মিঠুন তো ও যা করেছে ভাই, গড ব্লেস হিম। যদি আর কিছু সম্মান দেওয়া যায় ওকে, আমি কৃতজ্ঞ ভারত সরকারের কাছে যে ওকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দিয়েছে। আর যদি কোনো বড় পুরস্কার থাকে, প্লিজ আমি অনুরোধ করছি, যদি কেউ শোনে, যদি কেউ বলে, সেটা যেন মিঠুন চক্রবর্তীকে দেওয়া যায়। আমি ওর সাথে কাজ করেছি 2টো ছবিতে, মনে হয় 3টে না 4টে একসাথে কাজ করেছি আমরা। এই ইন্ডাস্ট্রি যখন আমি প্রথম এলাম, আমি বাংলা বলতে জানতাম না। আমার শুটিং ছিল, প্রথম দিন আমার শুটিং ছিল অনিলদার সাথে। না, অনিল চ্যাটার্জির নাম আমরা শুনেছি আসামে, বিখ্যাত অভিনেতা একজন, আজকাল কেউ বলে না, বিখ্যাত অভিনেতা, ওনার নাম কেউ নেয় না। ওনার সাথে আমার প্রথম দিন স্টুডিওর মধ্যে শুটিং করব, সেটে যখন গেলাম আমি রীতিমতো কাঁপছিলাম, বলতে আমার লজ্জা করে না, বিকজ দুর্দান্ত অভিনেতা। তো মানে খারাপ লাগে অবশ্য বলতে, আমার নিজের একটা ডিফেক্ট ছিল যে আমি এত ভয় পেলাম। আমার মুখের মধ্যে একটা পাইপ আমি দেব, সে পাইপটা কিছুতে 6-7 বার আমি চেষ্টা করেছি কথা বলতে বলতে মুখের মধ্যে দিতে, ও যেত না। এইখানে লাগতো, এইখানে লাগতো, এইখানে লাগতো, হাত আমি বললাম, এইখানে লাগলো, এইখানে লাগলো, পাইপটা ঢুকছে না, আমার হাত কাঁপছে। এত আই ডোন্ট নো, একটা ভয় ছিল। কিন্তু অনিলদা ওই জিনিসটা দেখে এত বুদ্ধিমান আর এত মানে আমি বলি এক্সট্রিমলি কোঅপারেটিভ। উনি ইচ্ছে করে 2-3 বার ভুল করেছেন, ওনার ভুল ছিল না, উনি ইচ্ছে করে তিনি ভুল করেছেন ডায়লগের মধ্যে। পরে আমি টের পেলাম, তারপরে আমাকে বললো যে কিছু মনে করবে না ভাইয়া, সরি, আমি 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 ভুল বলেছি, আমাকে একটু কমফোর্টেবল ফিল করার জন্য। আই মিন এই জিনিসটা
আমার কাছে, বিকজ আসামে আমরা ভাবতাম যে বাংলা ছবি কি না কি, খুব মানে আসামে এখনো ভাবে ওরা যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি। আর আসাম থেকে কয়েকজন এসেছে, কাজও করেছে, কিন্তু কাজ করে ওরা আবার চলে গেল। আর জয় সেনগুপ্ত ছাড়া আর আর আমি ছাড়া, আমরা দুজন ছাড়া আর কেউ থেকে যায়নি, ওরা চলে গেল। কারণ ওই 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 একটা কথা, এরা আসাম থেকে তো ওই একটু মানে ওই ওই টান আছে, এই কথাটা বলতো। যেমন আমার বন্ধু একজন নিপন গোস্বামী, লিডিং অ্যাক্টর ইন আসাম, আমার চেয়ে আগে, উনি পুনা থেকে পাস করা। নিপন এখানে 4-5টা ছবি বা 6টা ছবি করেছে, থাকতে পারেনি। অথচ ও যখন বাংলা বলতো, মানে আমরা অন্তত নির্ভুল ভাবতাম যে একদম পারফেক্ট বাংলা বলছে। বাংলা যাওয়ার আগে যদি বাংলা কিছু শিখতে চাও তাহলে নিপনের কাছ থেকে শেখে না, এটাই একটা ফিলিং ছিল অভিনেতাদের মধ্যে। আই মিন, সেটা যদি কেউ দেখে বা ভাবে যে আমাদের হ্যাঁ দুর্বলতা, সেটাই আমাদের দুর্বলতা, মানে দূর দূর করে তাড়িয়ে দেবেন না আমাদেরকে, সেইটাই বলি। জর্জিতা, আমি আপনি যে জায়গায় এনে দাঁড় করালেন, আমি জিজ্ঞেস করছি আপনাকে অনেক কথা। আমি একটু অর্পিতাদির কাছে যাব। মাননীয় দর্শক আরেকটা লাইন বলার, আমাদের বলিউডে বলুন বা ভারতীয় ছবিতে বলুন, একটি টার্ম আমরা ব্যবহার করি, গ্রিক গড। আর এটা শুরু হয়েছে 2000 সালে ঋত্বিক রোশন যখন আসেন, তারপর থেকে 2001 নাগাদ মিডিয়া শুরু করে গ্রিক গড। তো সেই অর্থে বাঙালির গ্রিক গড বা অর্পিতাদি জীবনে প্রথমবার গ্রিক গড খুঁজে পেলেন। জর্জ বেকার, তার রক্তে তো অ্যাকচুয়ালি তিনি তো গ্রিক। তো অর্পিতাদি গ্রিক গড জর্জ বেকার কিভাবে পরিচয়, কিভাবে প্রেমে পড়লেন, কিভাবে এত বছরের, হালকা করে প্লিজ। প্রেমে আমি পড়িনি প্রথম, আমি প্রেমে পড়িনি, আমার মায়ের তাগাদায় বিয়ে করলাম। ওর মায়ের তাগাদাতে বিয়ে করেছে। আমি দেখলাম ভীষণ ভদ্র, ভীষণ ভালো, এরকম মানুষ দেখা যায় না। প্রেমে ওই আমার শাশুড়ি আমাদের প্রেমে ফেলেছে আর কি, ওই পছন্দ করে বিয়ে দিয়েছে। অর্পিতা মুখার্জি, হ্যাঁ, সে জর্জ বেকার কিভাবে, কিরকম ভাবে শুরুর দিনগুলো যদি একটু শেয়ার করেন। শুরুর দিন না, আমি একটা ছবি করছিলাম ওই অঞ্জলিতে, আমি তখন নতুন একদম, তো নতুন, তার আগে কয়েকটা ছবি করেছি। ওই সেই ছবিতে তখন আমি জর্জদা বলেই ডাকতাম। ওইখানে জর্জদা হিরো, মুনমুন সেন ছিল হিরোইন, তো ওই জর্জদা বলেই ডাকতাম, জর্জদা বলেই ডাকতাম। তারপরে হঠাৎ মানে ওই ছবিটা মানে হয়ে যাবার পর, তারপরে ওদের স্টেজ হতো, ওরা স্টেজ করতো বৃহস্পতি, শনি, রবি। তো তখন বোধহয় হিরোইন পাচ্ছিল না, কিছু পাচ্ছিল না, হয়তো না পেয়েছিল, কি যেন পছন্দ হয়নি। ও আমাদের ফোন করে, বললো স্টেজ করবে। এর আগে আমাকে কেতুকিদি, তারপরে অনেকে বলেছে যে স্টেজ করার, আমি না অত পাঠ মুখস্থ করে বাবা আমার দ্বারা তো হবে না, আমি পারবো না। আমি বললাম যে হ্যাঁ করবো, ওকে বললাম হ্যাঁ করবো। ওদের বলেছিলাম তখন না করবো না, কিন্তু এই যখন বললো তখন আমি জানি না কেন বললাম যে হ্যাঁ করবো। তখন বুঝতে পারিনি যে গাড়িটা আমাদের বাড়িতে আসবে, আমাকে তুলবে, তারপরে ওকে তুলবে, তারপরে শেফালিদিকে তুলবে, তারপরে আমরা রিহার্সালে যাব, এটা আমি বুঝতে পারিনি। রোজই এরকম হতো, আমি কী করে ভাগবো কী করে সেটা বুঝতে পারতাম না। প্রত্যেক দিনই তো ওইভাবে আটকে পড়ে গেছিলাম। রিহার্সাল দিতাম, রিহার্সাল দিয়ে ওকে, ও অ্যাক্টিংটা আমাকে, স্টেজ অ্যাক্টিং বললো, আমাকে তখন বোঝাতো, শোনো ভাগবার চেষ্টা যদি করো তাহলে ভুল করবে, অ্যাক্টিং করতে এসেছো, স্টেজে অ্যাক্টিং শেখো, তারপর তুমি ছবিতে করো বা যেখানে করবে, কিন্তু অ্যাক্টিংটা শিখে তারপরে করো, তোমারই সুবিধা হবে। কথাটা শুনলাম, তারপরে করবো। অ্যাক্টিংয়ে আবার ফিরে আসবো, জর্জিদার আপনার দুজনেরই অ্যাক্টিংয়ে ফিরে আসবো। জর্জিতা, এই অভিনয় থেকে রাজনীতিতে কিভাবে ঢুকে পড়লেন? Well, actually, honestly speaking, আমি অন্য একটা পার্টি আমি খুব ভালোবাসতাম। ওদের হয়ে আসামে বলতে গেলে আমার
গুরু ছিলেন হিতেশ্বর শইকীয়া, আসামের মুখ্যমন্ত্রী। তো তখন আমি ক্যাম্পেনিং করলাম ওই পার্টির জন্য। সেইখানে আমার মানে শুরু হলো। আর তখন হিতেশ্বর শইকীয়া আমাকে বললো যে তুমি এত খেটেছ, লোকসভায় তুমি দাঁড়াবে, আসাম থেকে তোমাকে পাঠিয়ে দেবো লোকসভায়। আমি বললাম না, আমার কোনো ইন্টারেস্ট নেই। তারপর আমি এখানে এলাম, আর আমি দেখলাম দ্যাট অন্তত ফিল্ম লাইনের মধ্যে অনেক পলিটিক্স হয়। এটাই অনেকে হাসবে, কিন্তু রাজনীতি বেশি হয় ফিল্ম লাইনে। আমি শুধু নই, ও শুধু নই, অনেক আর্টিস্ট ওরা এই ফিল্মি রাজনীতির মধ্যে ওনারা শিকার হয়ে গেছে। কিন্তু ফিল্মে এক ধরনের রাজনীতি, যেখানে লোকের জীবনও শেষ করা যায় কখনো কখনো, মানে ডিপ্রেশনে যায়, তারপর শেষ হয়ে যায় জীবন। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দুজন, ওরা জানতো যে আমি আসামে এই পার্টিকুলার পার্টিটাকে আমি সাপোর্ট করতাম। তো অ্যাট দ্যাট টাইম 92 সাল আমাকে বলা হলো যে একটু আমাদের সাথে আসুন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, তিনি বললেন যে আমার সাথে আপনি আসবেন, আমরা ক্যাম্পেনিং করব, মিটিং করব। আমি বললাম ঠিক আছে, আসামে যখন করেছি এখানে করব। আমার প্রডিউসার ডিরেক্টরগুলো ওনারা বলতেন যে দাদা আপনি নিজেই সর্বনাশ ডাকছেন, পাবলিক আপনাকে একদম সামনাসামনি দেখবেন, আপনার মানে ওরা বলে বক্স, আপনার বক্স চলে যাবে। ভাই বক্স কখনো যায় না, কখনো যায় না। আজকে অনেক সিরিয়াল হয়, ওদের আর্টিস্টের নাম আমরা কেউ জানি না, কিন্তু কিন্তু আমরা জানি ও সিনেমা আর্টিস্ট, ও টিভি আর্টিস্ট। দেখেছি, মনে থাকে না কোন সিরিয়াল কোন কি, অবশ্য অনেক সময় মনেও থাকে পাবলিকের, অমুক সিরিয়াল থেকে এই মেয়ে বা এই ছেলে জানে। দ্যাট ইজ দ্য বক্স। যখন মুখটা দেখে চিনে ফেলে, সেটা হচ্ছে বক্স। তো ওরা বলতো যে এটি করবেন না, আমি ডিটারমেন্ট যে আমি করবই। করে আমার ভালো লাগলো, আর আমাকে খুব ভালো ট্রিটমেন্ট করেছেন, খুব ভালো ব্যবহার করেছিলেন। লুজারও হয়েছে, 27টা ছবি হাতছাড়া করেছে। না, ওটা যে হারিয়েছি, ও বলবে না যে হারিয়েছি, বাট এমন একজন মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তখন ওই পার্টিতে ছিলেন। তো ওনার সাথে আমি অনেকগুলো মিটিং করেছি, অনেকগুলো, সারা পশ্চিমবঙ্গতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইভাবেই এসেছি, ছেড়ে দাও, আর কিছু বলবো না। তো যখন লোকে বুঝতে পেরেছে যে একটু পলিটিক্যালি মাইন্ডেড, কিন্তু তখন পশ্চিমবঙ্গতে বামপন্থী ছিল, তো ফিল্ম লাইনে 99% ছিল বামপন্থী, প্রবাবলি 1%-এর মধ্যে আমি ছিলাম। তো এটাই নিয়ে মানে কেউ এসেছে, আলটিমেটলি আমি সিরিয়াসলি নেমে গেলাম ওই 92-93 ওই পার্টিকুলার কংগ্রেস পার্টি, নামটা বললাম।
তো জয়েন করেনি কিন্তু ভালো লাগে। মানে আমি মেম্বার ছিলাম না, না কোনো পার্টির মেম্বার ছিলাম না, কিন্তু এই মমতা ব্যানার্জির সাথে অন্য অন্য নেতাদের সাথে এতে আমার লাভ হলো কারণ আমাকে রেগুলারলি অনেক বাংলা কথা বলতে হতো, আর অনেক মানুষের কাছে যে আমিও একজন মানুষ, ওনাদের মতো হাত পা নাক কান চোখ মুখ সব আছে, আর আমিও বিভিন্ন ডিস্ট্রিক্টে ওনাদের ডায়ালেক্টস গুলো বা কথা বলার ঢং, মানে মেদিনীপুরের আলাদা, অশোকনগর আলাদা, ওই চন্দননগর আলাদা ইত্যাদি। সো এই জিনিসগুলো কম্পার্টমেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষে নিজে করে। তারপর আমাকে এই বিজেপি পার্টি আমাকে আমার বাড়িতে এসে ওনারা চেয়েছেন যে আমি জয়েন করি, তো আমি 2011 সালে আমি জয়েন করলাম। 2011 না, বাট 14 সালে, না। এই 13 সালে জয়েন করেছো। 13 না, ইয়েস 13তে, 13 কারেক্ট, থ্যাংক ইউ। 13 সালে 13 সালে আমি জয়েন করলাম অ্যাজ এ মেম্বার অফ বিজেপি। 11 সালেও তো কংগ্রেসের হয়ে সেই সোমেনদা বেঁচে ছিল, প্রচারে গিয়েছিল প্রচুর জায়গায়। অর্পিতাদি, আপনি পলিটিক্স সেভাবে করলেন না, কিন্তু দরকার নেই। জর্জদাকে গোটা বিষয়টাতে যখনই উনি রাজনীতিতে একটি ফোঁটা দেখা গিয়েছে পুরোটা আগলে রেখেছেন। হ্যাঁ। যদি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। মানে না আসলে কি, কেন ওকে আগলে রাখতাম, ও একটু সাদা সরল টাইপের আর সবাইকে বিশ্বাস করে। আপনি করেন না? আমি সবাইকে বিশ্বাস করি না। আমি না কোনো কথা কেউ যদি আমাকে বলে, এই জন্য আমাকে বকেও, কেউ কথা যদি কোনো কিছু বলে না, আগেই বলে দিই কি না, আমাকে বলে কি তোমার না লগ্নে জন্ম, নাটা বলি, পরে হয়তো হ্যাঁ বলি, কিন্তু আগে নাটা এসে যায় আমার মুখে। আর ওর সব কথাতেই হ্যাঁ, নাটা বলতে পারে না, ওর কিসে লাগে যেন না বলতে, কাউকে না বলতে পারে না ও। তো ওকে বাঁচাবার জন্য বলতে গেলে একদিকে, কেননা একটা জিনিস আমি এইটুকুনি বুঝেছি ক্যাম্পেনিং করে, যেই সময়টায় মানুষ খায়, দুপুরবেলা একটু রেস্ট নেয়, তার রান্না বান্না করে তার বাড়ির লোকরা, হ্যাঁ, তারপরে তারা বিকেল আবার 4টের সময়, 4টের পরে আবার ক্যাম্পেনিং করুক, সকাল থেকে ক্যাম্পেনিং করুক, আবার দুপুরবেলা ওকে নিয়ে বেরোতে চাইবে, ওই ঠাটাপোড়া রোদ্দুর 44-45 ডিগ্রি, ওই মধ্যে ক্যাম্পেনিং করে কি রাস্তায় শুধু শুধু ফাঁকা মাঠে ক্যাম্পেনিং করবে? আমি হয়তো কি, আমাকে নাম দিয়ে দিয়েছিল হাওড়াতে যে আমি মা মনসা, আমার নাম আছে। আমার মেজদাকে গিয়ে বলেছে যে জানিস তো তোর বোনকে এরকম নাম দিয়েছে মা মনসা। মানে আমি ফোর্স করে উঠতাম তো যে এই এখন কি ক্যাম্পেনিং সময় নাকি, ক্যাম্পেনিংয়ের একটা সময় আছে, তো সেই সময়টা দেবে না? এই কি, ওদেরও তো খেতে দিতে হবে, ওদেরও তো একটু রেস্ট নেবে, তো এই আর কি, এইসব হবে। নাহলে ওকে নিয়ে চলে, ও বলে ঠিক আছে চলুন, ও তো বুঝবে না, ও চলে যাবে হয়তো। অভিনয়তে আসার আগে রাজনীতি নিয়ে আর একটা ছোট্ট প্রশ্ন করব দুজনকেই। সাংসদ জর্জদা ছিলেন, আপনি ছিলেন না, কিন্তু আপনি তো বড় কাছের মানুষ, আপনি তো সারাক্ষণ ওই মানুষটার সঙ্গে রয়েছেন। আপনি সাংসদ ছিলেন, আপাতত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন সাংসদ বিধায়ক আছেন, যে কোনো পার্টিতেই থাকুন। বক্তব্যটা হলো যে ফিল্ডে, যে ইন্ডাস্ট্রিতে দুজন মানুষ এতদিন কাটালেন, এত সাংসদ বিধায়ক থাকার পর সেই ইন্ডাস্ট্রি আজ কেমন জায়গায়? ভালো, খুব ভালো, খারাপ? যদি বলেন। আমার তো মনে হয় খুব খারাপ জায়গাতেই আছে। কেন? আগের মতন সেরকম ছবি হচ্ছে না, সেরকমভাবে সিরিয়ালগুলো ভালোভাবে কিছুদিন পর পর বন্ধ হয়ে যাচ্ছে, যদিও ইলাস্টিকের মতন হয়তো টানার চেষ্টা করছে, কিন্তু মানুষ আমাদের কাছেও বলে যে বোর হয়ে যাচ্ছি, ভালো লাগে না দেখতে। কিছু করার নেই, অনেক সময় দেখি কিন্তু দেখি না, অর্ধেক মানুষ হিন্দি সিরিয়ালে চলে যাচ্ছে। অর্পিতাদি, আমি একবার থামালাম, আমি আপনাকে থামালাম আর একটা কথা জিজ্ঞেস করি। বাংলা মেগা সিরিয়াল জননী, এত বড় হিট এক সিরিয়াল, তার প্রথম দিনের শুটিংয়ে বোধহয় আপনি এবং সুপ্রিয়া দেবী ছিলেন, যদি কোনো স্মৃতি মনে থাকে।
প্লিজ শেয়ার করুন। অসম্ভব স্মৃতি ঠিক মনে নেই, ওরকম ভাবে কোনো স্মৃতি ছিল না। তবে হ্যাঁ, আগে আমি বেনুদির সঙ্গে মানে পাঠ করবার আগে আমি ওকে জিজ্ঞেস করতাম, বেনুদি কিরকম গো, মানে খুব রাগী নাকি কিরকম ভাবে, কি ও তো ছবি করেছে বেনুদির সাথে, আমি করিনি। তখন আমি বললাম বেনুদির সঙ্গে পাঠ করব, কিভাবে করব, কি করব। ও আমাকে বলতো বেনুদির মতন লোক হয় না, বেনুদি এত ভালো মানুষ, তোমাকে নিজেই দেখিয়ে নেবে, নিজেই শিখিয়ে নেবে। ভীষণ ভালো ছিল বেনুদি। 3 বছর বেনুদির সঙ্গে বলতে গেলে ঘর করেছি, সকালবেলা 8টার থেকে রাত্রির 11টা পর্যন্ত, রবিবার শনিবার কিচ্ছু ছিল না। আর সে ওটার মধ্যে আমার সাথে ক্যাম্পেনিংয়ে আসতো না, ওটাতে ক্যাম্পেনিং করতাম না। জাস্ট মিনিট, ক্যাম্পেনিংয়ে অন্য ফিল্মও কাজ করেছে আমার সাথে, ক্যাম্পেনিং ও অফ নিয়ে ক্যাম্পেনিং করতো, 1 নম্বর। 2 নম্বর, ওই রাত্রে 11টার সময় এসে আমার রাত্রের খাওয়াটা রেডি করতো। হ্যাঁ, করতাম তো। আবার সকালবেলা আমাকে ব্রেকফাস্ট, মানে আমার দিনের বেলার খাওয়ার বানিয়ে রেখে আমার ব্রেকফাস্ট দিয়ে সব কিছু রেডি করে রাখতো, তারপর শুটিংয়ে চলে যেত। সেগুলো করতে হতো। ও খাবে না কারোর হাতে, ওর কতগুলো প্রবলেম আছে, কারোর বাড়িতে খাবে না, কারোর হাতে খাবে না। আপনি এত রোম্যান্টিক মানুষ, মাননীয় দর্শক, আমিও খানিকটা নিচে ক্লাস থেকে খানিকটা নিজেকে নিচে নামিয়ে আপনার সামনে বলার চেষ্টা করছি যে বাংলায় একটি শব্দ, আপনার টাইটেল যেটা, পদবী যেটা, বাংলায় এই বেকার শব্দটা মানে একেবারে বেকার। তাহলে বিষয়টা হলো এই, জর্জ দার জীবনে অর্পিতাদি সামান্য না থাকলে জর্জ বেকার। আসলে না, এটা Like that, বাঙালিরাই বলে বেকার। না, এটা না, এটা বাঙালিরা বলে কি বেকার, আসলে না বেকার নয়, টাইটেলটা হচ্ছে বেকার, টাইটেলটা হচ্ছে বেকার, কিন্তু বাঙালিরা কি বলবে, বেকার। বেকার দাদা, আপনি কি পাউরুটি তৈরি করেন? জর্জ বেকার। হ্যাঁ, জর্জ বেকার, আসলে কথাটা হচ্ছে জর্জ বেকার, এর উচ্চারণটা এরকম, কিন্তু বেকার। আরে বেকার কি ঠিক, বলেন। আপনি কি সুন্দর করে শিখিয়ে দিলেন, আমাদের সকলের জানা। আপনি যদি বেকার বা বাকিটা নিয়ে, আপনার গ্রিক কালচার নিয়ে কিছু বলতে টাইটেলটা চান। অনেক বড়, কিন্তু ওই ছোট্ট করেও বলে, মানে বলতে গেলে আমার জিভ মানে চলে যাবে কোথায়, অর্ধেক কেটে যাবে আর কি, আমি তো পারবোই না। জর্জিতা, আপনার জীবনের শুরুটা কিভাবে হলো? আপনি আসামে জন্মালেন, পড়াশোনা লখনৌতে করলেন, লখনৌতে ছিলাম। কিভাবে পড়াশোনা একটু ছোট করে যদি বলেন। আমার বাবার সাথে পরিচয় ছিল, আর লখনৌতে, এখানে সবাই বলে লামাটনিয়া, লখনৌতে লামাটনিয়া শুরু হয়েছে। ওই ছিল মেজর জেনারেল ক্লড মার্টিনের বাড়ি, আমাদের কলেজ বিশাল, মানে প্রায় নিজেদের আমাদের অলমোস্ট 1000-1500 একর জমি আছে। সেখানে কলেজের মধ্যে আমাদের মানে দুধ, মাংস, ডিম, মানে ধান, ধান, গম, সবজি, সব কিছু আমাদের ওখানে হতো। বাজার থেকে খুব কম জিনিস আনা হতো। তো স্কুলে, আমি লামাটনিয়া কলেজে ছিলাম লখনৌতে, আর সেখানে যেভাবে ওরা পড়াশোনা শেখায়, যেভাবে সবকিছু শেখায়, সেটি মানুষ তৈরি করে। আমি বলবো আমার মা বাবা আমাকে তৈরি করেনি, লামাটনিয়া লখনৌ, তারা আমাকে তৈরি করেছে। কিন্তু সেখানে আমরা খেলাধুলা করতাম, স্টেজে অভিনয় করতাম, সবকিছু করতাম। স্টেজে অভিনয় আমি একটা স্কলারশিপ পেলাম, MGM স্কলারশিপ, মেট্রো গোল্ডেন মেয়ার স্কলারশিপ, 3 বছরের, ফ্রম হলিউড। হ্যাঁ, মেট্রো গোল্ডেন মেয়ার MGM, বিকজ MGM এ আমাদের লামাটনিয়া লখনৌতে ওরা একটা ছবি পোর্শন খানিকটা ওরা শুট করেছে আমাদের কলেজে। আর আমাদের কলেজ কারোর কাছে কোনো টাকা নেয় না, শুটিং করবে করো, স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করবে না, তোমাদের কাজ তোমরা করো।
তো আলটিমেটলি ওরা এমন একটা জিনিস করেছে যাতে 3 বছরের স্কলারশিপ মানে বিল ফিল দিতে হতো না, শুধু আমার পকেট মানি আসতো মা বাবা থেকে। অ্যাক্টিং সেইখানে করলাম, অল ইন্ডিয়া হিন্দি এলোকিউশন কন্টেস্ট যেটি লখনৌতে হতো, আজকাল হয় কি না জানি না, সেখানেও আমি জিতলাম, আমি ফার্স্ট এলাম। তারপর সাঁতার কাটতাম, আমি কলেজকে রিপ্রেজেন্ট করতাম সাঁতারে, ইউপিকে রিপ্রেজেন্ট করেছি সাঁতারে, সব জুনিয়র্সে। আমার একটা ন্যাশনাল রেকর্ড হলো 100 মিটার্স 200 মিটার্স ব্রেস্ট স্ট্রোক। আর তার সাথে বক্সিং করতাম, লামাটনিয়াকে আমি বক্সিংয়ে রিপ্রেজেন্ট করলাম, মারও অনেক খেয়েছি, দাগগুলো আছে বিভিন্ন জায়গায়। আর বক্সিংয়েও আমি ওয়েলটারওয়েট জুনিয়র্স ওয়েলটারওয়েট চ্যাম্পিয়ন ছিলাম। তারপর হেলিকপ্টারও চালিয়েছি। তারপর লামাটনিয়া যখন ছাড়লাম, আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু বাবার ইচ্ছে ছিল যে আমি রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করে তারপর আমি ক্লাস 1 সার্ভিস পেয়ে আমি ক্লাস 1 চাকরি করব ওখানে। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে IRSE দেব, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স, ওখানে দেব ক্লাস 1 গেজেটেড অফিসার। বাবা খুব সিনিয়র পোস্টে ছিলেন GMTM-তে। তো আমি এসে লামাটনি থেকে পাস করে আমি এসে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করতে পারলাম না প্রথম, রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ। তারপর সেইখানে আমি 2 বছর চাকরিও করলাম। তারপর বাবাকে বললাম যে বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। তো আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম, কিন্তু সেই পড়তে পড়তে আমার বাবাও মারা গেলেন। তারপর তো হেলিকপ্টারও চালাতেন। আমার একটা শখ ছিল, থ্যাংক ইউ রিমাইন্ডিং মি। তো হেলিকপ্টার পাইলট কিছু দিনের জন্য আমি ছিলাম আর কি। অনেক কিছু করেছি জীবনে, অনেক কিছু করেছি। শিখে তারপর চালিয়েছি। আমি আসাম ফ্লাইং ক্লাবের মেম্বার ছিলাম আমি ফ্লাইং ক্লাবের মেম্বার। আর সেইখান থেকে আমার প্রথম লাইসেন্সটা আমি পেলাম। অ্যান্ড যেহেতু 18 বছরের উপর বয়স ছিল, আমি একটা SC মানে সিনিয়র লাইসেন্স পেলাম। অ্যান্ড 6 মাসের জন্যে একটা ফরেন কোম্পানির জন্যে যারা আসামে পাইপলাইন লে করছিল, তখন রিফাইনারি বানানো হয়েছে, পাইপলাইন ফেস করছিল ফ্রম দিগ্বয়। আমার খুব ভালো লাগতো যে সব বয়স্ক ভদ্রলোকগুলো ওঠার আগে গুড মর্নিং ক্যাপ্টেন ক্যাপ্টেন বলতো, আর আমি কম বয়স, ওটাই 24-25 বছর বয়সের। তো আর ওরা এত সিনিয়র লোক, বড় বড় ইঞ্জিনিয়ার, গুড মর্নিং ক্যাপ্টেন এসে বলতো, কাঁধে হাত দিয়ে কেউ বলতো, আমি পাশে বসে এসতাম। অ্যান্ড 6 মাসের জন্যে আমি সত্যি উড়তাম ডেইলি, গুয়াহাটি নাওগাঁও, গুয়াহাটি, গুয়াহাটি ডিব্রুগড়, ডিব্রুগড় নাওগাঁও, নাওগাঁও গুয়াহাটি, এই করে পাইপলাইনটা। অর্পিতাদিকে কখনো ওড়ানোর সৌভাগ্য হয়েছে? না না, এটা আমি অনেক পরে, কোথায়? এটা অনেক পরে। আমি কোথায়? ঠিক, ওর যখন 24-25 বছর, ঠিক। তখন ও কোনো সিনে ছিল না। আমি সিনেই নেই। আমি হ্যাঁ এসছি, ও আমার থেকে, তুমি কত বড়? আমি প্রায় 20 বছর। তুমি চুপচাপ থাকো।
তো যা হোক, ওই আমার জীবনের অভিজ্ঞতা অনেক, যারা আমাকে ব্যবহার করতে পেরেছে তারা লাভবান হয়েছে, খুব লাভ পেয়েছে, এটা সত্যি। লাভবান হয়েছে। যারা করেননি আমার দুর্ভাগ্য। কিন্তু ফিল্ম লাইন অ্যাকচুয়ালি খুব লাকিলি এলাম, বিকজ যেখানে আমি থাকতাম তার একই রাস্তায় মাথায় ডক্টর ভূপেন হাজারিকা থাকতেন। ওনার বাড়ি, ওনার ভাইগুলো, পুরো পরিবারটা ওখানে ছিল। তো তিনি আমাকে দেখেছেন অল্প বয়স থেকে, তার চেয়েও অল্প বয়স। আর যখন এই আসামিস চামেলি মেম সাহেব হওয়ার কথা ছিল, যে রোলটা আমাকে দিয়েছে সেই রোলটা করার কথা ছিল বলরাজ সাহানি। অ্যান্ড অলরেডি ওনার ডেটস নেওয়া হয়েছিল। আর 3 মাস পরে তিনি এসে শুটিং করবেন। আমি তো জানতাম না, এসব জানতাম না, শুধু আমরা শুনতাম যে বলরাজ সাহানি একটা আসামিস ছবি করবে, বাস এই। তখন আমি ফিল্ম লাইনে নেই, আমি জাস্ট ছবি দেখতাম, টিকিট কিনতাম। মাননীয় দর্শক একবার ফিল করার চেষ্টা করবেন, জর্জ বেকার বলছেন যে তিনিও জানতেন বলরাজ সাহানি একটি আসামিজ ছবি করবেন। তারপর কিভাবে সেই বলরাজ সাহানি না থেকে জর্জ বেকার তিনি সেই ক্যারেক্টার প্লে করছেন, একটু শুনি, বলুন প্লিজ। তো সেটা অ্যাকচুয়ালি ঠিক শুটিংয়ের 2 মাসের একটু বেশি আগে বলরাজ সাহানি মারা যান। এখন এরা প্রডিউসার, ডাইরেক্টর, লেখক নীরজ চৌধুরী খুব ফেমাস, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, আর অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আমি নীরজদা বলতাম, আমার চেয়ে সিনিয়র ছিলেন। তো নীরজদা এরা সবাই ভূপেনদার কাছে ছুটে গিয়ে বললো এখন কি করব। ভূপেনদা বললো, এই দেখ আমার পাড়াতে এই ছেলেটা আছে, ওকে ধর, বেটাকে বল যে আমি বলেছি। সেইভাবে আমি ব্যবসা করছিলাম, তখন রেলওয়েজ ছেড়ে আমি ব্যবসা করতাম। শুরু করেছিলাম আমি তার আগে, কয়েক বছর আগে ভালো ব্যবসা করতাম। তো এই ভূপেনদার জন্যে এরা গেল এর কাছে, আসাম ট্রিবিউনের মালিকের ছেলের কাছে। আর ওকে আমি সাঁতার শেখাতাম। দিঘলি পুকুরি একটা পুকুর ছিল, তো আমরা একটা আসাম সুইমিং অ্যাসোসিয়েশন বানিয়েছিলাম, ও মেম্বার হয়েছিল, ওকে আমি সাঁতার শেখাতাম। ওর কাছে এরা গেল, বললো যে ওর সাথে তোমার পরিচয় আছে, বলো। তো আমি অফিসে বসে আছি, আমার অফিস যেটি ছিল, আমার যে সেক্রেটারি কয়েকজন ছিল, রাখতাম আমি লোক রাখতাম। আমার সেক্রেটারি সে বলেছিল আমাকে যে স্যার একটা ফোন এসছে আসাম ট্রিবিউন থেকে, প্রদীপ দা, সে আপনাকে ফোন করছে। প্রদীপ বড়ুয়া হচ্ছে আসাম ট্রিবিউনের মালিকের ছেলে। ও আমাকে ফোন করলো, বললো যে দেখ আমি আসছি, কয়েকজন আমার সাথে থাকবে, 2-3 জন, আমি যা বলবো তুমি না বলবে না, আমার প্রেস্টিজ রাখো। তো বললে ঠিক আছে, কিন্তু এমন কিছু বলো না যাতে আমাকে না বলতে হয়। এখন প্রদীপ ইয়ার্কি মারলাম আমি, যে না প্রদীপ তুমি যদি আমাকে বলো যে তোমাকে বিয়ে করতে, সেটাই আমি না বলবো, কিন্তু ফর গডস সেক এমন কিছু বলবে না যাতে আমাকে না বলতে হয়। তখন প্রদীপ এসে আমাকে সব কিছু বললো যে এই রোলটা তোমাকে করতে হবে,
আমি তো একেবারে আমি না তো বলিনি, আমি বললাম আমাকে 2-1 দিন সময় দাও, ভাবতে দাও। ইন বিটুইন ওই 2 দিন ভাবলাম, তারপরে আমি বললাম না, দিয়ে দিই, হ্যাঁ বলি। তখন ওরা এলো, আমি হ্যাঁ বললাম। তারপর বাকিটা আমার জীবন, বাকিটা ইতিহাস। ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল তারপরে আমরা রাষ্ট্রীয় পুরস্কার পেলাম, ভূপেনদাও পেয়েছেন, আমরাও পেয়েছি, ছবিটা পেয়েছে আমরা মানে ওই ওখানে। পেয়েছি, হ্যাঁ ছবিটা ওখানে ঠিক। ওই দরজার ওই পাটটা আছে বা এ বাঁদিকে। এটা গেল অসমিয়া ছবি, অ্যাসামিজ হ্যাঁ। ফিল্ম আপনি হলো। তারপর চামেলি মেম সাহেব ফের বাংলা করে। বাংলাতে কি হয়েছিল, ওরা লেখকের সাথে, বিকজ লেখক যে তিনি ছিলেন নীরজ চৌধুরী, তিনি আসাম বাণীতে, মানে যেটি আসাম ট্রিবিউনের একটি অংশ, দেখতেন। তিনি মানে তোমার মতো একটা রিপোর্টার, খুব সিনিয়র রিপোর্টার, খুব সম্মান পেত। তো তিনি মোটামুটি যা করণীয়, মানে আমার মাথাটা ঘোরানো উনি করেছেন। অ্যান্ড হি প্রিপেয়ার্ড মি, আমাকে প্রিপেয়ার করেছেন নীরজ চৌধুরী। নীরজ চৌধুরীর ভগবান পুত্র ডক্টর ভূপেন হাজারিকা। ওদের মধ্যে মানে ভূপেনদা নীরজদার চেয়ে সিনিয়র, অনেক সিনিয়র, কিন্তু মানে কেউ বলবে না যে গুরু আর শিষ্যর রিলেশন, বাপ বন্ধু, ছেলে বন্ধু, এইটি। তো আসামিজ চামেলি মেম সাহেব যখন হয়ে গেল, এইসব হয়েছে, কলকাতা থেকে একজন বলেছিল যে আমি এই ছবিটা করতে চাই বাংলাতে। ওরা আসামে গিয়ে ওদের সাথে কথা বললো, নীরজ চৌধুরীর সাথে, অমুক তমুক হেন তেন। তারপর ডাইরেক্টর ছিলেন ইন্দোর সেন, ওনারা আসামে গিয়ে সেখানে আমাদের আলাপ হলো। তারপর ওরা বললো যে কলকাতায় এসে থাকতে হবে, আমরা এই ছবি বাংলা ভাষাতে করব। আর প্রথম দিনের অভিনয়ে অনিল চ্যাটার্জি, সেই ঘটনাটা বললাম আগে, পাইপ আমি খেতে ভুলে গেলাম, ভাগ্যিস আমার নাকে ঢুকেনি। বাট যা হোক, বাকিটা ইতিহাস। জর্জ বেকার কিভাবে এলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সেটাও বাংলায়, এই অবধি পুরোটা বোঝা গেল। অর্পিতাদি, আপনারও, আপনার কেরিয়ারটা তো কম নয়, প্রচুর ছবি, প্রচুর সিরিয়াল, স্টেজ। আমি আরেকটা লাইন একটু মজা করে শুনবো আপনার থেকে, তারপর বাকিটা আপনার কেরিয়ার সম্পর্কে জানবো। আমি দেখছিলাম সবুজ সাথী, বাঙালি দর্শকের কাছে কত প্রিয় ছবি, প্রায়ই দেখি। সেখানে আপনি মানুষটা যে ক্যারেক্টারটা প্লে করছেন, রোম্যান্টিক তো নয়ই, যারা রোম্যান্টিকতা দেখাচ্ছেন পর্দায় তাদেরকে আপনি বাধা দিচ্ছেন, রেগে যাচ্ছেন। বাস্তবে তো অর্পিতাদি তা নয়। অর্পিতাদি আর জর্জদা, আপনারা তো দুজন একদম প্রেমেই থাকেন। তো যেটা পর্দায় দেখা যায়, আসল অর্পিতাদি মানুষটা একেবারেই তেমন নয়। ওটা যদি একটু শেয়ার করেন দর্শকদের সঙ্গে। পর্দারটা কি আর আসল হয় কি? আমি যদি সারাক্ষণ পর্দাতে ঝগড়া করি, বাড়িতে কি সবসময় ঝগড়া করবো? না 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 না, করবে না, করবে না, করবেন, তাহলে তো ও টিস্ট হতে পারবে না ঝগড়া করলে, আমার অবস্থা খারাপ হবে। ওর অবস্থা খারাপ হয়ে কে যাবে। বেশি রোম্যান্টিক দুজনের মধ্যে, আপনি না জর্জদা? এ এ এ রোমান্টিক বেশি। মাননীয় দর্শক, এটা যা ফ্রেমে ধরা পড়ে গেল, এটা আর কখনো যাবে না। আমি যখন একই প্রশ্ন দুজনকে করলাম, দুটো আঙুল একসাথে দুজনের দিকে একসঙ্গে গেল। এই কম্বিনেশনটা কি করে? আমি একটা প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। সাধারণ মানুষের, তাদের না অদ্ভুত প্রশ্ন থাকে, ভালো জুটির
এত বছর বয়সের ডিফারেন্স, তা নিয়ে তারা খুব মাথা ব্যথা করেন। আপনারা নিজেরাই বলছেন প্রায় বছর 20 ডিফারেন্স। এ কি আদৌ কোনো প্রভাব ফেলে? ভালোবাসাটা কি হয় যদি দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলবো। At the age of 84, জর্জ বার্নার্ড শ আবার বাবা হয়েছিলেন। কাউকে ভালোবেসে বিয়ে করেছেন। তো ভালোবাসা সবাই চায়, সবাই চেষ্টা করে। কারোর কপালে থাকে, কারোর কপালে থাকে না। যাদের থাকে না ওরা বেঁচে যায়, যাদের থাকে তারাও বেঁচে যায়। না, যাদের কপালে থাকে না তারা মরে যায়, যাদের কপালে থাকে তারা বেঁচে যায়। না না তার মানে তুমি কি মরে গেছো? না না, তাহলে আমি জীবিত আছি only because of you। ও, আমার জন্য বেঁচে আছে। হ্যাঁ, এটা বিরাট পাওনা আমাদের জুরি নাম্বার 1 বা টলিউড ফোকাস কলকাতার জন্য। এটা পর্দায় ঘটছে না, বাস্তব জীবনে এদের যে কেমিস্ট্রি সেটা আপনারা প্রথমবার দেখতে পাচ্ছেন। কারণ ইউটিউবে খুঁজবেন, খুঁজেও কোথাও এই জিনিস পাওয়া যাবে না। দুজনের সম্পর্কের এমন কিছু মুহূর্ত যেগুলো দারুণ ছিল, দারুণ, কোনোদিন ভোলার নয়। এই গত 35 বছরের একসাথে আমরা শুটিং বহু আছে, করলাম, বহু আমরা আছে। একটা ছবির শুটিং করলাম অভিশপ্ত। আমাকে ফেলে দিয়েছো। এ না ভাই, প্রায় 60 কেজি ওজন। ওরা 60 বলেছে কেজি? তুলে আপনাকে দৌড়তে হবে। আমাকে শুকনো কোন ফরেস্টে রকমে ফেলে দিয়েছো। শুকনা ফরেস্টে কোন রকমে তুলেছি, দৌড়ালাম। একটা গাছ কাটা ছিল, আমার পা লেগে গেল, দাঁড়াম করে ও পড়লো, হ্যাঁ, ফেলে দিয়েছে। আমি ফেলে দিলাম। আমি আর রাখতে পারলাম না। এরকম আর কিছু মজার? মজা তো অনেক, এরকম অনেক, মজা আছে। আমি ধরো যাত্রা করতে গেছি, যাত্রাতে আমি ধরো 80টা শো করেছি, 80 দিনই পড়ে গেছি। ওই রস্তম থেকে এরকম নামবার সময় ডেলি এরকম স্যার করে পড়ে যেতাম। দুটো পা একদম কাল ছিঁড়ে ভর্তি হয়ে যেত, জানো। প্রত্যেক দিন আমি পড়তাম, আমি পড়া অভ্যেস আমার, আমি ভীষণ পড়ে যাই। যার জন্য প্রেমে পড়ে গেল, মানে ও পড়ে পড়ে এইরকম হয়ে গেছে। আমি সত্যি পড়ে যাই। মানে দাম। অনেকে বলে কি যে- আমি নিজের চোখে স্টেজে দেখেছি, অবশ্য তখন আমি জানতাম না ওর জ্বর। আমরা হ্যাঁ। রিহার্সাল করছি, দাঁড়িয়ে আছে, পড়ে গেছি বিশ্বর দাঁড়াও। উপরে, বিশ্বর উপর 104 জ্বর আমার। জানতাম না ওর 104 জ্বর। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেছি। দাঁড়িয়ে জাস্ট দাঁড়াক। আমাদের খুব মজা হতো, আমরা স্টেজ করতাম যখন আমরা যাত্রা করতাম, যখন কলসু করতাম, আমি, ও, সঙ্গমিত্রা, 3 জন আমরা একদম জুটি ছিল। আর শেফালিদি আমাদের সঙ্গে যেত না, শেফালিদি বাসে যেত, আমরা গাড়িতে থাকতাম। তো আমরা প্রচন্ড মজা করেছি, প্রচন্ড। জীবনে ওইসব মানে আমরা না সবার কথা যেরকম ভাবে ভাবি বলি, আমি জানি না আমাদের কথা ওই আর্টিস্টরা তারা ভাবে কিনা বা তারা বলে কিনা, তারা হয়তো জানেই না, এরকম আছে। আর আজকাল তো মানে কিরকম হয়ে গেছে, আপনা সব হয়ে যাচ্ছে, নিজেরটাই নিজে ভাবে। আমরা নিজেরটা ভাবি না, আমরা সবাইকে নিয়ে ভাবি। জর্জদা, লাস্টের দিকে ভূতের ভবিষ্যতে দেখলাম আপনাকে, অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ। ওই ক্যারেক্টারটা মানুষের খুব পছন্দ হয়েছিল, কিছু মনে আছে? কিভাবে কি? See, মনে আছে, কারণ ডিরেক্টর ভালো ডিরেক্টর, গল্পটাও ভালো ছিল এবং কো-আর্টিস্টগুলো সবাই ভীষণ ব্রিলিয়েন্ট। ওর মধ্যে আমি পরাণের সাথে আমার অনেকগুলো শুটিং ছিল, ম্যাক্সিমাম আমার কাজ ছিল পরাণের সাথে। লাভলি এক্সপিরিয়েন্স। ভালো ছবিটা ভালো বানিয়েছে। ভূতের ভবিষ্যৎ 2012-13 ছবি। আমরা আর একটু পেছিয়ে যাই, গত শতাব্দী, 8-এর দশক। অঞ্জলি যখন করছেন পর্দায়, মুনমুন সেনের সঙ্গে আপনার একটা কেমিস্ট্রি বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময়। এমনি ব্যক্তিগতভাবে আমাদের বেশ ভালো পরিচয় আছে।
আমি খুব দুঃখ পেয়েছি, কারণ মুনমুনের বর আর নেই, ও আমার ভালো বন্ধু ছিল। ওর বর এমন একটা লোক যে মানে ওকে যে কোনো লোক বলবে ও আমার বন্ধু। ওর মুখে হাসি, ও দেখতে সুন্দর। আমরা মানে কোনো হিরো হচ্ছে ভালো না, সবচেয়ে ভালো মানে হাবি, সবচেয়ে ভালো হাবি দেখতে। জর্জ বেকার অভিনয় জীবন থেকে রাজনীতিতে গিয়ে ভুল করেছিল? কোনো রিগ্রেট ফিলিংস আছে? না, একদম না, আমার কোনো রিগ্রেটস নেই। তার কারণ হচ্ছে অ্যাজ এন এমপি তুমি যদি কাজ করতে চাও ভাই, অনেক কাজ আছে, অনেক। আর এত ব্যস্ত থাকতে হয় যে মানে এতগুলো কমিটি থাকে। আমি 3টে কমিটিতে আমি মেম্বার ছিলাম। লাস্ট যেটি ছিল কমিটি অন এস্টিমেটস, সেখানে আমাদের চেয়ারম্যান ছিলেন মুরলী মনোহর যোশী। তো এস্টিমেটস কমিটি এত পাওয়ারফুল কমিটি একটা, ওরা ভারতবর্ষের থেকে যে কোনো লোক, যে কোনো ডিপার্টমেন্টের ব্যবসাদার যত বড় হোক, ওকে ডেকে ওরা প্রশ্ন করতে পারে। ওই রকম একটা পজিশন মুরলী মনোহর যোশী, ও সবসময় ওনার ডান দিকে আমাকে বসাতেন। অ্যান্ড ইন বিটুইন লাস্ট প্রায় 5-6 মাস যে মিটিংসগুলো হতো, যে টুয়ার্স আমরা করলাম, ও সরকারকে চিঠি দিয়েছে যে আমাকে এখন এক্সকিউজ করতে হবে, আমি আমি আর এই করবো না। আমার সাজেশন হচ্ছে চেয়ারম্যান মিস্টার জর্জ বেকারকে করে দেবে। আর আমাকে ওরা চেয়ারম্যান করে দিয়েছে। আর যাদেরকে আমরা দেখেছি, অল ব্যাংকার্স, রিজার্ভ ব্যাংক, সেবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, এদের সবাইকে আমি দেখেছি যে কেন এত আনপেড ডেটস ব্যাংকে, বিকজ সেটা পাবলিকের টাকা, ব্যাংক ধার দিচ্ছে। তো এরা কি করছে, কি নিয়ম, যদি কোনো নিয়ম আমরা করতে পারি যেখানে সে টাকাটা আবার ফেরত পাওয়া যায়, মানুষকে কষ্ট না দিয়ে, সে টাকা কিন্তু জেনারেল মানুষের জন্য তো ব্যবহার করা হবে। এই ধরনের জিনিস মানে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, একটা Standing Committee on Chemicals and Fertilizers, Consultative Committee Member on Foreign Affairs, সুষমা স্বরাজ, Sushma Swaraj. তারপর Committee on Estimates, এই সব কমিটিতে রিলেটেড। দেখলাম তাই। মানে ইটস এ ভেরি টাফ জব যদি কাজ করতে চাও। আর আমি কেন চাইলাম না আবার ফেরত যেতে, বিকজ ওরও খুব কষ্ট হতো। সকাল 7:30-8টা থেকে বাড়ির বাইরে লাইন, লোকের এত দুঃখের কথা, এত কথা, স্যার এটি করাতে হবে, স্যার এটি করতে হবে, মানে মানুষের জন্যে, মানুষের জন্য তো অনুরোধ করবে। আর কোথাও যদি না হয় কাজ, 226-এ গেলে আমাদের কাজ হয়ে যাবে। আলটিমেটলি এলাহাবাদ, ওরা একটা স্কুল আছে, ওরা এখন পর্যন্ত আমার জন্মদিন পালন করে, আমার জন্মদিনে কার্ড পাঠায় ওই স্কুল থেকে। অনেক জায়গায় অনেক এই জিনিসগুলো আমরা পাই, এটি আমাদের প্রাপ্য নই।
এটি আমার ডিউটি। আমার মনে হয় ভগবান সুযোগ দিয়েছিল ওকে করবার জন্য মানুষের, সেটা করতে পেরেছে। আগামী দিনগুলোয় দুজনের কি প্ল্যান, কিভাবে জীবন কাটাবেন? পলিটিক্সে তো যাচ্ছেন না, অভিনয় খুব একটা করতে দেখছি না। ঘুরে বেড়াবো। এই আমি কিছুদিন আগে কালিম্পং থেকে ঘুরে এলাম, আর নালদেরা যাবো ভাবছি। তো ঘুরে বেড়াবো আর আরামসে থাকবো, ব্যাস। এই যে গত 35 বছর একসঙ্গে রয়েছেন, আরও চিরকাল থাকুন। সব থেকে বেশি দিন দেখা হয়নি, একটু দূরে রয়েছে, এরকম কবে ছিল? হ্যাঁ, ও বাবা, ও আসামে একটা ছবি করতে গিয়েছিল। কি ছবিটা? জুবিন ছিল ছবিটাতে, মনিরাম ডিরেক্টর ছিল বোধহয়। তো আমাকে ফেলে ও আসামে গেছে শুটিং করতে, প্রায় 1.5 মাস। 1.5 মাসের মতন। আমি বললাম কি, তুমি কি ছবি করছো না মেগা সিরিয়াল করছো, কি করছো ওখানে? বললো না না, ছবিই করছি। সেই দাড়ি হয়ে গেছে, এত বড় বড় দাড়ি কাটতে পারবে না তো, ওই দাড়িটাই চরিত্রের জন্য, চরিত্রের জন্য দাড়িটাই রেখে দিয়েছিল। দাড়ি কাটতে পারি না, চুল আঁচড়াতে পারি না, কিছু না, জট জট ওই হয়ে গেল চুলে। তারপরে সে আমি বললাম, তুই মেগা সিরিয়াল করছো এখানে? আমার এত রাগ ধরে গেছে, মানে আমার এত জ্বর হয়ে গেছে, এত হয়ে গেছে, মানে আমি একদম কিরকম যেন একটা হয়ে গেছিলাম মানে সেই সময়। অর্পিতাদির তো ভূতের ভয় আছে। আমার প্রচন্ড ভূতের ভয়। ওরে বাবা, তখন আমাদের এক রিলেটিভকে আমি বললাম যে আমার কাছে এসে শোবার জন্য রাত্রিবেলা, ও রোজ আসতো রাত্রিবেলা শুতে। তো আমার প্রচন্ড, আমি একা থাকতে পারি না একদম। দুজনেরই কখনো মনে হয়নি যে পরিণীতাতে দেখেছি আমরা জর্জিকাকে পাকাপাকিভাবে, যেমন ছবির জন্যই তো সেই অর্থে বাংলায় চলে আসা, এখানে গোটা জীবনটা কাটিয়ে দেয়া, কখনো মনে হয়নি বলিউডেও যাই? না না, আমার তো কখনো মনে হয়নি। ও গিয়েছিল একবার, কাজের জন্যই গিয়েছিল। ও ছিল 1 বছরের মতন ছিল বম্বেতে, কিন্তু আসা যাওয়া করতো। বম্বেতে ছিল সঞ্জীব বাবুটা, তারপর আরও কিছু কিছু ডিরেক্টরের কাজ করেছিল। তারপরে এমনিতেও অনেকগুলো হিন্দি কাজও করেছে। কে ওই আত্মারাম না কে যা ছিল, তার কাজ করেছে, বিবিধা, তারপরে আরও কি কি ছবিও করেছে, বাসুদার কাজ করেছে, অনেকে ওর কাজ করেছে, ও কিছু কিছু কাজ করেছে। তা ওর ভালো লাগে না বম্বেটাও, ওর ভালো লাগে না, মানে প্রাণহীন। তবু পশ্চিমবঙ্গতে একটা জিনিস আছে, মানে যে মানুষ পাবলিক যেটি, দেখো 10টা মানুষের মধ্যে অন্তত 5টা মানুষ তো ভালো। এই যে তুমি এসেছো, তোমার মনটা তো ভালো। এরকম অনেক মানুষ আছে ভালো, যেটা পশ্চিমবঙ্গে আছে। হ্যাঁ, বম্বেতে নেই। না হলে একজন বড় নাম করা অভিনেতা, নাম, মানে উনি হাসপাতালে আছেন একটা রুমে, উনি অন্য একজন অভিনেতা যখন প্রথম এলো এই ফিল্ম লাইনে, ওকে কাজ দিয়েছিল, স্থাপিত করেছিল। ও একটা ঘরে আর ওই আর্টিস্টের বাবা একটা ঘরে। ওই আর্টিস্ট ওর বাবার সাথে দেখা করে গেল, কিন্তু যে ওকে অন্নদাতা বলা যায় আর কি, ওর সাথে দেখা করলো না। আসলে আজকাল মানুষের মনটাই বোধহয় কিরকম হয়ে গেছে না, সেই এটা নেই। এটা বোধহয় আগেও ছিল, আমি জানি না ছিল কিনা, বলতে পারবো না। তবে কি জানো, দেখিনি। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এও হতে পারে। আপনার যে অরিজিন গ্রিক, ওই বিষয়ে কোনো জানা, আপনি গ্রিক ল্যাঙ্গুয়েজে না, বলতে পারেন? কিছু না। মা বাবা ওনারা আমার সামনে গ্রিক ভাষায় কথা বলতেন না। আমার আড়ালে যা কথা বলার ওরা বলতো, আমি যদি ওরা বলতো আমি দাঁড়িয়ে কিছু বুঝতাম না, চলে যেতাম। অর্পিতাদি, আপনি তো জর্জিদার মাকে পেয়েছেন, কোনো স্মৃতি যেগুলো ভালো লাগা? খুব কি ভালো মানুষ ছিল, তুমি চিন্তা করতে পারবে না, খুব ভালো মানুষ ছিল। কিন্তু আমাকে প্রচন্ড, আমাকে কোনো দিন অর্পিতা বলে ডাকেনি, ডলগাল বলে ডাকতো, আমাকে ডলগাল বলে ডাকতো। এত ভালো ছিল না, মানে চিন্তা করা যায় না। আমি যদি হাসতে বলতাম না, হাসতো না, মানে দাঁত ছিল না, 2টো দাঁত ছিল, ওই দাঁত দুটো দেখা যাবে বলে না, এরকম করে হাসতো। আমার খুব ভালো। আমি বাংলা শেখাবার চেষ্টা করতাম, শিখিয়েও ছিলাম। এসো এসো, বসো বসো, 2-3টে কথা শিখিয়েছিলাম। কেউ যদি আসতো, আমরা যদি উপরে, আমরা ছিলাম এমন একটা জুপ্লে টাইপ বাড়িতে ছিলাম, তাহলে জি ব্লকে ছিলাম, মানে 1তলা 2তলা নিয়েছিলাম আমরা।
মা নিচে আছে, কেউ এসেছে, অবভিয়াসলি বাঙালি, দরজায় এসেছে, বসো বসো। বলতে পারতো না। আর সবচেয়ে ভালো কথা কি, যদি ওকে এখন গাড়ি নিতে এসছে, ঠিক আছে, এবার গাড়ি যেন 1 সেকেন্ড না দাঁড়ায়, এবারে এসে আরে ওর জামা প্যান্ট পরতেও তো টাইম লাগবে, ও আসবে, মা না আসবে, মানে ছেলেকেও ভয় পেতো খুব। কি করতো, আসতো, এসে না কলিং বেলটা টাস করে টিপে দিত, দিয়ে আবার চলে যেত। বুঝতে পারতাম মাটা এখানে চাবি গজিয়ে থাকতো, তো টাং 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 টাং। 2006 সালে মা মারা গেছে, তো বুঝতে পারতাম মা, কিন্তু ওই ও রেগে যাবে, আবার মা ছেলে ঝগড়া হতো, কি আমি এরকম মাঝখানে বসে আছি, এইখানে মা বসে আছে, এখানে ও বসে আছে, আমি বুঝতে একবার এর দিকে তাকাচ্ছি, একবার এর দিকে তাকাচ্ছি, এত আস্তে আস্তে ঝগড়া হবে, তৃতীয় ব্যক্তি শুনতে পাবে না। আর লাল ও তো ওর মায়ের কাছে কালো, লাল হয়ে যেত, একদম পুরো দুটো লাল হয়ে যেত। ও গিয়ে একটা দেয়ালে এরকম করে নিজের ওপরে উঠে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারলো, হয়তো কিছুই নিয়ে না। জর্জিদার রাগই খুব, প্রচন্ড রাগ, প্রচন্ড। এখন কমেছে, তাও কমেনি, মানে প্রচন্ড রাগ ছিল, মানে প্রডিউসারকে মেরে দিত এরকম। ঝগড়া হয় দুজনের আমাদের, হ্যাঁ মাঝে সাঝে হয়তো একটু, আর বেশি একটা ঝগড়া হয় না। কে মানাতে যায় না, কেউ মানায় না, ওই কথা বলে, ওই কথা বলে না। ও না আসলে স্কর্পিও, তো ও বুঝতে পারছে যে এটা আমি ভুল বলছি, তবু বলবে ওইটার উপরে জোর দেবে, না এটাই ঠিক। আর আমি কিছুতেই বলবো না এটা ঠিক নয়, আমি হয়তো ঠিকটা, ও বুঝতে পারছে। আমার মনে হয় তোমার জন্মের তারিখ তুমি ভুল করেছো, তুমিও স্কর্পিও। আচ্ছা, ও না কিছুতেই স্বীকার করবে না, পরে না ভাবছি যে না এটা তো না আমারই তো ঠিক নয়, ও তো ঠিকই বলেছে, পরে নিজেই। অর্পিতাদির কি সব থেকে ভালো লাগে? আমার ভালো লাগে না একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার জীবনটাকে কবজা করে নিয়েছে। ওটাই ভালো লাগে না। কি কবজা করেছি? আমি তো তোমাকে ছেড়ে রেখে দিয়েছি, তাই না? তোমার যেখানে খুশি যাও। ও এটাই কবজা করা, ছেড়ে রেখে দিয়েছি। মানে এই 35 বছরের সম্পর্ক এটা 36 করে দিয়ে 36 বছর আগে যদি জর্জ বেকার আবার ফিরে যায়, আবার কি অর্পিতাদিকেই লাগবে না? উপরওয়ালা জানে, হয়তো ঐশ্বরিয়া রায়কে পেতে পারতাম। একই প্রশ্ন অর্পিতাদিকে করা হলে? হ্যাঁ, ও বিনোদ খান্না। না না, আমি বিনোদ খান্না আমি কাউকে চাই না, জর্জ বেকারই ঠিক আছে আমার পক্ষে ভাই। ওরে বাবা রে, আমার জর্জ বেকারই ঠিক আছে। কেন, আমাকে বুঝবে কি করে? ও আমাকে যেরকম ভাবে বোঝে, এটা তো কেউ বুঝবে না। না, আমার ওপরটাই সবাই দেখলো হয়তো। একটা প্রশ্ন করার জন্য বোধহয় আপনারা দুজন খুব ভালো, তা হলো আমাদের রাজ্যটায়, দেশটায় বড় খুন, ধর্ষণ এগুলো বেড়ে গিয়েছে। এই আরজিকর ইস্যুই বলুন বা যা কিছু, এগুলো থেকে বাঁচার জন্যে আমরা নানা রকম পরামর্শ লোকের থেকে পাই। এটা করা উচিত, ছেলেদের মন মানসিকতা এমন হওয়া উচিত, মেয়েদের এমন হওয়া উচিত। আসলে কি একটু বেশি ভালোবাসা জরুরি? না, আমার কি মনে হয় জানো তো, যে তুমি বললে যে এত বেড়ে গেছে, না এটা আগেও ছিল, আমার ধারণা এটা আগেও ছিল, আগে চাপা থাকতো, এখন মিডিয়ার জন্য এটা ফলাও করে হচ্ছে, কিন্তু এটা আগেও ছিল, এখনো আছে, এই হচ্ছে। আর এটা বাইরেও হচ্ছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে। আর এটা কি লাস্ট পর্যন্ত কি হবে না হবে কিচ্ছু বলা যাচ্ছে না। কোথায় কি ভেতরের খবর কে কি করে জানবে বলুন? আমি তো জানতে পারবো না, আমার পক্ষে তো সম্ভব না। এরকম একটা জুটি নিয়ে ভালোবাসা, দর্শকদের কাছে ভালোবাসা নিয়ে কোনো বার্তা, মেসেজ দিতে চান দুজনেই? ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবাসবে, আমার মতে সবাইকে ভালোবাসুন। যেন মানে আমি বেঁচে আছি, আমি যদি বেঁচে থেকে কাউকে ভালোবাসতে পারি, আমার কাছে সেটা বড় কথা। আমি মরে যাবার পরে আমার নামে দুটো ভালো কথা বললেন, আমি তো শুনতে পাবো না, আমি জানতেও পারবো না। সেই ভালোবাসার কোনো মূল্য নেই আমার কাছে। বেঁচে থাকতে 1 গ্লাস জল দিন, মনে হবে এই আমাকে 1 গ্লাস জল দিয়েছিল। মরে যাওয়ার পরে আমার মুখে ক্ষীর দিলেও আমি জানতে পারবো না যে আমার মুখে কি দিল, রাবড়ি দিল না ক্ষীর দিল, কিছুই জানতে পারবো না। সেই ভালোবাসার কোনো মূল্য। আমি কিন্তু বিশ্বাস করি সব সময় নিজেকে ভালোবাসো, তাহলেই সবাইকে ভালোবাসতে পারবে। তাহলে সবাইকে ভালোবাসতে পারবে। আমি নিজেকে ভালোবাসি, লোককে আমি ভালোবাসি,
আপনি প্রচণ্ড রোম্যান্টিক মানুষ দেখে যা বুঝলাম, আপনিও তাই। আমরা অনুষ্ঠানটা শেষ করব। অর্পিতাদিকে রোম্যান্টিকভাবে কিছু বলতে চান? উল্টোটা, না আপনি এই কথা তুমি বলছো, আমাকে বলতো, এই তোমার মুখেই শুনলাম যে আমি রোমান্টিক। আমার সঙ্গ আমাকে বলতো, সঙ্গমিত্রা ব্যানার্জি আমাকে বলতো কি, এই তুই কি করে ভালোবাসিস, তুই কি ভালোবেসেছিলিস কি করে, তোকে তো দেখে মনে হয় না তুই ভালোবাসতে পারিস। ক্যামেরায় দর্শকরা প্রত্যেকটা মুহূর্ত দেখবেন, জর্জেদা যখন কথা বলছিলেন তখন অর্পিতাদির অভিব্যক্তি কি ধরা পড়ছিল যে এই মানুষটার সম্পর্কে, এই মানুষটার কাছে মুগ্ধতাটা কতটা বেশি। তাই আপনি কিভাবে ভালোবাসেন মানুষ জর্জের দেখতে গুণ পাবেন। প্রচুর, যা আমার একাংশও নেই। ওর সত্যি ভালো মানুষ, ওর মতন মানুষ হয় না, আমি দেখিনি। আর একটা জর্জ বেকার হবে না, আর একটাই, এক পিস। পরজন্ম থাকলে পরের জন্মে বাংলায় জন্মাবেন, আসামে জন্মাবেন, না গ্রিসে জন্মাবেন? আই ডোন্ট নো। কোথায় জন্মাবো সেটা জানি না, তবে যেন আমরা দুজনে একসঙ্গে আবার জন্মাতে পারি। ব্যাস, এই কথা শোনার পর আমার মনে হয় না এই অনুষ্ঠান বাড়িয়ে নিয়ে যাওয়ার আর কোনো দরকার আছে। অর্পিতাদি বলছেন কোথায় জন্মাবো পরের জীবনে ওটা জানা নেই, কিন্তু যেন দুজন একসঙ্গে থাকে। একদম। তো জোড়ি নাম্বার 1-এ আজকের মতো এটুকুই। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা, দেখুন জোড়ি নাম্বার 1, দেখুন সিনেস্বরূপ বা বাকি অন্যান্য প্রোগ্রামগুলো। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা নিজেরা ভালোবাসতে থাকুন। আর নমস্কার, ধন্যবাদ অনেক দুজনকে। অনেক ধন্যবাদ। বড্ড ভালো থাকবেন। টলি ফোকাসকে অনেক ধন্যবাদ। শুধু পাবলিককে অনুরোধ করি, ভাই আগে যা সমালোচনা করেছেন আর করবেন না, বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।